রজত সূর্য মজুমদারের সারপ্রাইজ। অনেকক্ষণ ওয়েট করছো? কাচের দরজা ঠেলে হন্তদন্ত হয়ে মলে ঢুকতেই অদ্রিকা মুখোমুখি হলো প্রমিতের। কালো আর চকলেটের একটা জমকালো কম্বিনেশনের লং ড্রেস পরেছে সে। পোশাকের ঘেরে ব্রোকেড বেনারসি পাড়, সিফন ফুল স্লিভের ওপর ও নিচে দুদিকেই ব্রোকেড বর্ডার অভিনবত্ব এনেছে পোশাকে। মাথার একদিক থেকে সরু সরু গোছা করে চুল নিয়ে পাকিয়ে হেয়ার পিন দিয়ে অন্যদিকে আটকানো, তারপর সবটুকু নিয়ে খোঁপা করা, মাঝে একটা ফ্যাশনেবল কাঁটা। প্রমিত হাঁ করে তাকিয়ে আছে অদ্রিকার দিকে। অনেক সুন্দরী দেখেছে সে জীবনে, কিন্তু এই সৌন্দর্য প্রশ্রবণের সামনে সবকিছুই ম্লান হয়ে যায়। না না, এই তো 10 মিনিট। প্রমিতের ঠোঁটে হালকা হাসি রেখা। অদ্রিকার সঙ্গে প্রথম ডেটিংয়ে এসেছে, 10 মিনিট অপেক্ষা করতে হবে না। যদিও অপেক্ষা প্রমিতের পোষায় না, আর ঠাকুরের কৃপায় অপেক্ষা কখনো করতেও হয়নি তাকে। তবু আজকের দিনটা তো স্পেশাল। অদ্রিকার সঙ্গে কারো তুলনা হয় নাকি? মলের ভেতর দুজনে হালকা পায়ে হাঁটছে। এর আগে এই মলে প্রমিত কখনো আসেনি, অদ্রিকাও না। ইতস্তত হাঁটতে হাঁটতে বেশ অনেকটা এগিয়ে গিয়ে একটা খাওয়ার জায়গা দেখতে পেল ওরা। প্রচুর সোফা সাজানো আছে গোল করে, প্রত্যেকটা সোফার সঙ্গে একটা করে ডাইনিং টেবিল। টেবিলের ওপরের অংশটা কাঁচের, সেখানে ঝকঝকে কাঁচের গ্লাস উপর করে রাখা, পাশে মেনু কার্ড। চলো ওখানেই বসি। প্রমিতের প্রস্তাবে দুজনে গিয়ে অপেক্ষাকৃত নির্জনে একটা সোফায় পাশাপাশি বসলো। দুজনের মাঝে অদ্রিকা রাখলো ওর ছোট্ট স্টাইলিশ লেদার ব্যাগটা। কি খাবে বলো? প্রমিত এই প্রথম অদ্রিকার চোখে চোখ রাখলো। হার্বাল কাজল দিয়ে আইলাইন করা চোখ, লোয়ার লাইনে গাঢ় করে কাজল লাগানো। এতে স্বাভাবিকের চেয়ে চোখগুলো অনেক বড় দেখায়। লম্বা ঝোলা কানের দুল অনেকটা নেমে এসে মোহময়ী করে তুলেছে অদ্রিকাকে। এদিক ওদিক তাকিয়ে সে আদরে গলায় উত্তর দিল, খিদে নেই গো, যা হোক হালকা কিছু। তাহলে কফি হোক। প্রমিত বিড়বিড় করে বলল। অদ্রিকা আপত্তি না করায় ওয়েটারকে চোখের ইশারায় ডেকে নিয়ে দুটো কফির অর্ডার দিল প্রমিত। ওয়েটার কাঁচের গ্লাসে জল ঢালতে ঢালতে বলল, ওকে স্যার। পার্ক সার্কাসে অদ্রিকার মাসির বাড়ি। প্রমিতের ডাকে সাড়া দিতে বর্ধমান থেকে সে মাসির বাড়িতে এসে উঠেছে। ওর মার শরীরটা ভালো নেই একদম, কালকেই আবার বাড়ি ফিরে যাবে সে। আর একটা দিন থেকে গেলে হয় না? প্রমিতের আরতিটা বোঝে অদ্রিকা। অমন করে না রনি, আমাদের কি আর দেখা হবে না? সারা জীবন পড়ে আছে। আমার মন খারাপ করবে খুব। ভালোবাসলে তো মন খারাপ করবেই রনি, ভালোবাসারই তো আরেক নাম মন খারাপ। তবু ভালো যখন বেসেছি, জেনে রেখো তোমার অদ্রিকা তোমাকে ছেড়ে কোনো দিন যাবে না। প্রমিতকে বলতে না দিয়েই আপন আবেগে কথাগুলো বলে ফেলল অদ্রিকা। কেন ভালোবাসলে আমায়? এর উত্তর কি আমি জানি? কয়েক সেকেন্ডে চুপ করে থেকে আবার বলতে লাগলো অদ্রিকা, তবে এটুকু জানি, যে ভালোবাসায় কোনো পরিণতির লক্ষ্য থাকে না, সে ভালোবাসা হয় নিঃস্বার্থ। আর নিঃস্বার্থ ভালোবাসাই তো প্রকৃত ভালোবাসা। একদম ঠিক, প্রমিত সমর্থন করল। যদি তুমি বিবাহিতা না হতে, হয়তো আমাদের ভালোবাসাটাই একদিন স্বার্থের চক্করে পড়ে ফ্যাকাশে প্রাণহীন হয়ে যেত। ওইটার কফি দিয়ে গিয়েছে অনেকক্ষণ, সেদিকে ভ্রুক্ষেপ নেই প্রমিতের। সে অদ্রিকার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি সারা জীবন আমাকে ভালোবাসবে? ওই যে বললাম, তোমার কাছ থেকে তো আমার পাওয়ার কিছু নেই, সব জেনে শুনেই তো ভালোবেসেছি। জাস্ট ভালো না বেশে পারবো না বলেই তো ভালোবেসেছি। প্রমিত দেখল আবেগ লুকোতে অদ্রিকা কফিতে চিনি মেশাতে শুরু করলো। বেশি চিনি দিলাম না, বেশি চিনি খাওয়া ঠিক নয়। একদম। প্রমিত স্থির তাকিয়ে আছে অদ্রিকার মুখের দিকে। জানো, এই শপিং মলটা আমার মাসির বাড়ির থেকে মাত্র 2.5 কিলোমিটার, তবু কখনো আসা হয়নি আগে। আজ তোমার সঙ্গেই প্রথম। অদ্রিকা মৃদু হাসল। চতুর্দিকের সোফায় নানা পোশাকের নর নারী নানা রকম খাবার খাচ্ছে। প্রমিতেরও খাবার ইচ্ছে হলো কিছু। আর কিছু অর্ডার করি? না গো,
আমি আর খাবো না কিছু। তুমি কিছু খাও না প্লিজ। না না, তা কি করে হয়। প্রমিত কফি মগ সরিয়ে রাখলো। নেক্সট দিন কিন্তু অনেকটা সময় নিয়ে আসবে, আমরা অনেকক্ষণ একসঙ্গে কাটাবো। নিশ্চয়ই, প্রে করো আমার মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তোমার মা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আসলে কি বলতো, আমি একমাত্র সন্তান, বাবা মারা গিয়েছে সে অনেক বছর হলো। বুঝতে পেরেছি, মাকে ভালো করে তোলার দায়িত্বটা তো সম্পূর্ণ তোমারই। একটা চাকরির খুব দরকার, চেষ্টা চালাচ্ছি, দেখি কতদূর কি। যে দায়িত্বটা তোমার সেটা তো আলটিমেটলি আমারই, কারণ তুমি মানুষটাই তো আমার। প্রমিত লাজুক হাসল। তুমি আমাকে লড়াই করার মনোবলটুকু দিও, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। অদ্রিকা ফিসফিস করে বলল, মাঝে মাঝে বড় একা লাগে, সবসময় পাশে থেকো তুমি। তুমি আমার বিরাট বড় একটা মেন্টাল সাপোর্ট রনি। সন্ধে গড়িয়ে রাত নেমেছে প্রকাণ্ড শপিং মলের করিডোরে। আর বোধহয় দেরি করা উচিত নয়, তবু ছেড়ে যেতে মন চায় না কারো। তোমাকে হোয়াটসঅ্যাপে না পেলে আমার মন খুব খারাপ হয়ে যায়। সবসময় অন থেকো কিন্তু। অদ্রিকার আবদারে সম্মতির হাসি হাসল প্রমিত। কফির বিল মিটিয়ে ধীর পায়ে অনেকটা হেঁটে ভারী কাচের গেট ঠেলে বাইরে বেরিয়ে এলো দুজনে। অদ্রিকাকে একটা অটোয় তুলে দিয়ে নিজের গাড়িতে উঠে বসল প্রমিত। কেমন দেখলি? অবিন ভীষণ কৌতূহলী। সে তো অনেক আগেই হয়ে গিয়েছে ইয়ার। প্রমিত অবিনের পাশে এসে বসল। শোন, ফেসবুকে দেখা আর বাস্তবে দেখায় অনেক তফাৎ। অবিন বাজি ধরার ভঙ্গিতে বলল, এমন অনেক ফেসবুক সুন্দরী আছে, বাস্তবে হাজির হলে না আমাদের ময়না পেঁচির কাছেও হার মেনে যাবে। অদ্রিকাকে ফেসবুকে যেমন দেখেছিস? প্রমিত গম্ভীর হয়ে বলল, ও তার চেয়েও সুন্দরী। আরে ইয়ার, এ তো দারুণ খবর। আর মনটা মনটা কেমন দেখলি? এটাই তো আসল প্রশ্ন। ও কি সত্যিই ভালোবেসেছে তোকে? ফেসবুকের গোলা গোলা কথাগুলো কি সত্যি সত্যি ভালোবেসে বলা? অদ্রিকা যেদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল প্রমিতকে, সেদিন থেকেই অবিন সমস্ত ঘটনার সাক্ষী। আজ পর্যন্ত অদ্রিকার সমস্ত মেসেজ প্রমিত দেখিয়েছে অবিনকে। ইনফ্যাক্ট এই সম্পর্ক তৈরি ও রক্ষণাবেক্ষণের ব্যাপারটায় অবিনই প্রমিতের প্রধান পরামর্শদাতা। অবিন জানে কেন মেয়েরা প্রমিতের জন্য পাগল। এই পাগলামির এক এবং একমাত্র কারণ প্রমিতের বিশাল অর্থনৈতিক প্রতিপত্তি। হাওড়া জেলার অন্যতম ধনী ব্যবসায়ী সে। বাবার আমলে তাদের ব্যবসা উন্নতির শিখর স্পর্শ করেছিল। সম্প্রতি পিতৃবিয়োগের পর উত্তরাধিকার সূত্রে এখন সমস্ত কিছুর মালিক এই প্রমিত সেন। যদিও বাবার মতো অভিজ্ঞতা কিংবা তীক্ষ্ণ বুদ্ধি কোনোটাই প্রমিতের নেই, আর কোনোদিন হবেও না। তবু তল্লাটের পরিচিত প্রায় সব মেয়েই তাকে স্বামী রূপে পাওয়ার বাসনায় ব্যাকুল। আর এখানেই যত বিপত্তি। প্রমিত সেন ঠকবার পাত্র নয়। মেয়েরা তার টাকাকে বিয়ে করবে তাকে নয়, এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। তাই বিগত 2-2.5 বছর ধরে যতগুলো প্রেম করেছে প্রমিত, কিংবা তার মা যতগুলো সম্বন্ধ ঠিক করেছেন, কোনোটাই শেষ পর্যন্ত বিয়ের পিড়েতে নিয়ে যায়নি সে। কারণ প্রতি ক্ষেত্রেই তার মনে হয়েছে প্রেমিকা বা হবু পাত্রী তাকে নয়, ভালোবাসে তার টাকাকে। শেষমেশ অবিনই বুদ্ধি জুগিয়েছিল, তুই এক কাজ কর, এরপর থেকে যেসব মেয়ে তোর প্রতি অনুরক্ত হবে তাদের সবাইকে বলবি তুই বিবাহিত। যাদের বিয়ের ধান্দা থাকবে তারা দেখবি নিমেষে কেটে পড়বে, যারা কাটবে না জানবি তারা ভালো বন্ধু। আর এই ভালো বন্ধুদের মধ্যে থেকেই তোকে ভালো বউ খুঁজে নিতে হবে। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল প্রমিত, তারপর হাত দুটো চেপে ধরে বলেছিল, ফ্যান্টাস্টিক, আজ থেকে তুই আমার গুরু রে অবিন, তোর তুলনা নেই। সেই থেকে সত্যি সত্যি অবিনকে গুরু বানিয়ে ফেলেছে প্রমিত। সেন্টার টেবিল থেকে সিনেমার ম্যাগাজিনটা হাতে তুলে নিয়ে প্রমিত বলল, আরে ফেসবুকে ওই গোলা গোলা কথাগুলো তো অদ্রিকা আমায় ম্যারেড জেনেও পাঠিয়েছিল, সবই তো জানিস। তোর থিওরি মতো তাহলে তোর কোনো ধান্দা নেই, এগুলো ভালোবেসেই বলা। অবিনকে নিরুত্তর দেখে সে আবার বলতে লাগলো, মেয়েটা আমায় সত্যিই ভালোবাসে। ওর হাবভাব, চাউনি, কথাবার্তা সবই তাই বলে। ও বলেছে যে ভালোবাসায় কোনো লক্ষ্য বা গোল থাকে না, সেই ভালোবাসাই হয় প্রকৃত। তাই আমি ম্যারেড হলেও ও আমাকে ভালোবাসে, কারণ এটা ট্রু লাভ।
অদ্রিকা যে শিওরলি জানিয়ে তুই ম্যারিড, এটা কি করে স্যাঙ্গুইন হলি? মানে এমনও তো হতে পারে অদ্রিকা কোনোভাবে জানে তোর প্ল্যানটা। এরকম কোনো পসিবিলিটি নেই। আলবাত আছে, কারণ ফ্রেন্ড রিকোয়েস্টটা ওই পাঠিয়েছিল, তুই না। তা ঠিক, কিন্তু আমাদের যারা কমন ফ্রেন্ড আছে তারাও আমাকে সেভাবে চেনে না, সকলেই বাইরের। আর অদ্রিকা তো বর্ধমানের মেয়ে। আমি বা আমাদের বিজনেস সম্পর্কে ওর কোনো পূর্ব ধারণা ছিল না। তাহলে বলছিস সঠিক জীবনসঙ্গী পেয়ে গিয়েছিস? আমার তো তাই মনে হচ্ছে। আত্মবিশ্বাসের সঙ্গে প্রমিত উত্তর দিল। কিন্তু এখনই কিছু বলিস না, আরও একটু বাজিয়ে নে। অবিন বিজ্ঞের মতো বলল, আমি ঠিক সময় ঠিক কি করতে হবে বলে দেব, বুঝলি? প্রমিত সম্মতিসূচক ঘাড় নাড়ল। রাত্রি 10টা বাজে। তাড়াতাড়ি ডিনার সেরে চ্যাটে এসেছে প্রমিত। অদ্রিকা পিং করেই রেখেছে, লাভ ইউ ডার্লিং। সরি একটু দেরি হলো, লাভ ইউ টু। প্রমিত উত্তর দিল। বউ কি করছে? তুমি আমার সঙ্গে সময় কাটালে বউ রাগ করবে না? শতরূপা আমার পার্সোনাল ব্যাপারে কম ইন্টারফেয়ার করে, যথেষ্ট স্পেস দেয় আমাকে। হইলে বাবা লে, তোমার কাছে চলে যাই তাহলে, দেখবো কেমন স্পেস দেয়। সে আসতেই পারো, তবে আমার বউ এখন বাপের বাড়ি। সেটা কোথায় গো? এখানেই, কদমতলাতেই। ও আচ্ছা, পাশাপাশি বাড়ি? না, কিছুটা দূরে। আচ্ছা, আমাদের কি আলোচনার আর কোনো বিষয় নেই? আচ্ছা বলো, কাকিমা কেমন আছেন? ভালো নেই গো। কোনো ইমপ্রুভমেন্ট? না। অদ্রিকা অফলাইন হলো। মিনিট 10 পর ফিরে এসে লিখল, সরি, মাকে ওষুধ খাওয়াতে গিয়েছিলাম। তোমার ডিনার হলো? হ্যাঁ, অনেকক্ষণ। তোমার? আমারও। তোমাদের বিজনেস কেমন চলছে? চলছে একরকম। একথা লিখেই প্রমিতের মনে হলো অদ্রিকাকে তো বিজনেসের খুঁটিনাটি বিষয়ে অবহিত করা উচিত। আজ না হোক কাল তাকে তো সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে। প্রকৃত সহধর্মিনী তো সহকর্মিনীও হয়। তাছাড়া অবিন বলে, শুধু অবিন কেন, সবাই বলে প্রমিতের ব্যবসায়িক বুদ্ধিশুদ্ধি খুবই কম। বাবার মতো চারিত্রিক সততাও তার নেই যে স্রেফ ওই একটা জিনিসে ভর করে বিজনেসের গুডউইল অক্ষুণ্ণ রাখতে পারবে। যে কোনো উপায়ে প্রফিট করাই যে বিজনেসের গোল নয়, অস্থিরমতি প্রমিত তা জানে না। বাবার মৃত্যুর পরপরই একবার খুব খারাপ মানের ম্যাটেরিয়াল এনে প্রমিতকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। সুনামও যথেষ্ট নষ্ট হয়েছে বিজনেসের। হাওড়ার 55 তলার জনৈক সুপ্রতিম বাগচি বাড়ির জানালার গ্রিল, সিঁড়ি ও ছাদের রেলিং এর জন্য প্রমিতদের দোকান থেকে 3,22,000 টাকার স্টেনলেস স্টিল কিনেছিলেন। কিন্তু স্টিলের কাজ শেষের কয়েক মাসের মধ্যেই তাতে মরচে ধরে যায়। এ ব্যাপারে সুপ্রতিম বাবু প্রমিতকে জানানোর পরেও সে কোনো ব্যবস্থা না নিয়ে নানা অজুহাতে বিষয়টা এড়িয়ে যায়। হাল ছাড়েননি সুপ্রতিম বাবু। বাড়ির ওই স্টিলের নমুনা তিনি পরীক্ষা করান কলকাতার এক সরকার অনুমোদিত ল্যাবরেটরিতে। সেখানে প্রমাণিত হয় এই স্টিলের মান অত্যন্ত খারাপ। এরপরই ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন সুপ্রতিম বাবু। জেলা ক্রেতা সুরক্ষা আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর 3,22,000 টাকা 40 দিনের মধ্যে সুপ্রতিম বাবুকে ফেরত দেওয়ার জন্য প্রমিত সেনকে নির্দেশ দেয়। এরপরেও প্রায় কেটে গেছে 1 বছর। সে টাকা আজও ফেরত দেয়নি প্রমিত। উল্টে সেই আবার উচ্চতর আদালতের দ্বারস্থ হয়েছে ওই নির্দেশের বিরুদ্ধে। প্রমিত জানে এটা ঠিক করেনি, অন্যায় করেছে, তবু সে নিজেকে সংশোধন করতে পারে না। আর এই চারিত্রিক অসততাই তাদের ব্যবসায়িক সুনাম একটু একটু করে নষ্ট করতে শুরু করেছে। আর একদিন তা চিরতরে শেষও করে দেবে মনে হয়। আজ বাবা বেঁচে থাকলে টাকা ফেরত না দেওয়া তো অনেক দূরের ব্যাপার, নিম্নমানের স্টিল দোকানে ঢুকতেই দিতেন না। অথচ প্রমিত জেনে বুঝেই সমস্তটা করেছে অতিরিক্ত লাভের জন্য। 7-5 ভেবেই সে কথাটা পারল অদ্রিকার কাছে। পুরো ব্যাপারটা হালকা করে ছুঁয়ে দিয়ে সে লিখল, কেস চলছে, প্রচুর খরচ হয়ে যাচ্ছে, সুপ্রতিম বাবুকে টাকাটা দিয়ে দিলেই বোধহয় ভালো করতাম। না, করতে না। প্রমিতকে অবাক করে মেসেজ এলো অদ্রিকার। কেন? যা শুনছি এটা তো একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তোমার সম্মানটা তো আগে বাঁচাতে হবে, আর আমার কাছে সেটার দাম অনেক বেশি। মেসেজটা পড়ে মুগ্ধ হয়ে গেল প্রমিত। সে বেশ কয়েকটা ঠোঁটের ছবি পাঠালো। উত্তর এলো, ধৈর্য ধরে কেস চালিয়ে যাও, তুমি জিতবেই। এরপর ফের কয়েকটা স্মাইলি।
সুপ্রতিমকে টাকা ফেরত না দেওয়ার জন্য প্রমিতের আদালতের শরণাপন্ন হওয়াটা কেউ সমর্থন করেনি, শুধু একজন করল, অদ্রিকা। গর্বে বুকটা ভরে উঠেছে প্রমিতের। কেউ তার পাশে না থাকলেও অদ্রিকা আছে, একেই বোধহয় বলে সত্যিকারের ভালোবাসা। আর এক মুহূর্ত দেরি করতে চায় না প্রমিত। সে এক্ষুনি অদ্রিকাকে বলে দিতে চায় সে আর কারো নয়, শুধু অদ্রিকার। অদ্রিকাকে সে ঘরণী করে নিয়ে আসতে চায় যত তাড়াতাড়ি সম্ভব। এত রাতেই সে অবিনকে ফোন করলো। শোন অবিন, আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি অদ্রিকাকে সব বলে দিতে চাই, তুই পারমিশন দে। তুই নিশ্চিত ও তোকে সত্যিই ভালোবাসে? 100%। ইটস ওকে, তুই কাল সকালে ওকে ফোন করে বল তুই ওর সঙ্গে মিট করতে চাস, একটা সারপ্রাইজ আছে। এসব কথা কি ফোনে বলে বুদ্ধু? ওকে ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। সারা রাত উত্তেজনায় কেটেছে প্রমিতের, একটুও ঘুম হয়নি। এর আগে অনেকবার প্রেমে পড়েছে প্রমিত, কিন্তু এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। এবার যেন সবকিছুই অন্যরকম। সকাল সকাল সে অদ্রিকাকে রিং করল। উত্তেজনায় কাঁপছে তার গলা। শোনো ডার্লিং, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। ওয়াও, বলো কি? এই কথা ফোনে বলা যায় না। উইশ টু মিট ইউ যত তাড়াতাড়ি সম্ভব। রনি, আমি মাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে এসে তোমার সঙ্গে মিট করব। কোথায় যাচ্ছ? চেন্নাই, একটা সার্জারি করাতেই হবে, এছাড়া কোনো উপায় নেই গো। কবে যাচ্ছ? টিকিট পেয়ে গেলেই। মেসোমশাই নেটে সার্চ করছেন কাল থেকে, মনে হয় জেট এয়ারওয়েজে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। কিরকম খরচ সার্জারিতে? মোটামুটি 3.5। তার বাইরে আনুষঙ্গিক যা খরচ সেটা মেসোমশাই দেখছেন। আর ওই 3.5 আমার কিছু গয়না আছে। অদ্রিকা নিচু গলায় বলল, বাবার স্মৃতি, কিন্তু মা যে আরো অনেক বেশি দামি। আর আমার বুঝি কোনো দাম নেই? মানে বাবার দেওয়া গয়নাগুলো বিক্রি করে দিতে পারো, আর ওই সামান্য টাকাটা আমার কাছে নিতে পারো না? তুমি তো আছোই রনি, তুমি আমার বিরাট সাপোর্ট। তবে আর কথা বলো না, টাকাটা কিভাবে পাঠাবো বলো। প্লিজ রনি, আমি ম্যানেজ করে নেব। যেদিন পারবো না সেদিন সত্যিই তোমাকে বলবো, আই প্রমিস। তুমি যদি এই সামান্য হেল্পটুকু করার সুযোগ না দাও আমায়, তাহলে জানবো আমাদের ভালোবাসা মিথ্যে, আমি তোমার কেউ না। প্রমিত ছদ্ম রাগ দেখালো। অদ্রিকা গলে গেল এইবার। আচ্ছা বাবা, তুমি আমার মাসিমণির অ্যাকাউন্টে ড্রপ করো। কি রাগ ছেলের, পাগল একটা, সত্যিই পাগল। অদ্রিকার মিষ্টি হাসি আর আদরের সম্বোধনে আনন্দে আত্মহারা হলো প্রমিত। সে কিছুক্ষণের মধ্যেই অদ্রিকার দেওয়া সুদক্ষিণা রায়ের ব্যাংক অ্যাকাউন্টে 3.5 লাখ টাকা আরটিজিএস করল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। অবিন এসেছে হন্তদন্ত হয়ে, মুখ চোখ থমথমে। প্রমিতের মুখোমুখি হতেই সে বলল, একটা ব্যাড নিউজ আছে। মানে কি হয়েছে? আমার মনে হচ্ছে তুই চিটেড হয়েছিস। হোয়াট ডু ইউ মিন? অদ্রিকার ছবিটা একবার বের কর। অবিন ব্যাকুল হয়ে তাকিয়ে আছে প্রমিতের ফোনের দিকে। প্রমিত ফেসবুক থেকে সেভ করা অদ্রিকার ছবিগুলো গ্যালারি খুলে একের পর এক দেখাতে লাগলো অবিনকে। অবিন বেশ উত্তেজিত গলায় বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাকেই আমি দেখলাম, নির্ঘাত এই মহিলাই। আমার ভুল হতে পারে না ইয়ার, আই এম ড্যাম শিওর। মানে কি বলছিস? কোথায় দেখলি? অ্যান্ড শি ইজ ম্যারিড, নট অনলি দ্যাট, তার একটা বাচ্চাও আছে পুঁচকে। একদম বাজে বকিস না অবিন, ভাল লাগে না। বিশ্বাস কর, তুই কোথায় দেখেছিস? কবে দেখেছিস? এই কিছুক্ষণ আগে রিলায়েন্সের শপিং মলে। অদ্রিকা এখন প্লেনে, শি ইজ গোয়িং টু চেন্নাই। হতে পারে না। ভদ্রমহিলা বেশ কিছু জিনিসপত্র কিনলেন আর আমি ফলো করছিলাম। শেষে যখন বিল মেটাচ্ছেন আমি ঠিক পেছনে গিয়ে দাঁড়িয়েছি। কাউন্টারের লোকটা নাম জিজ্ঞেস করলেন ক্যাশ মেমোতে টাইপ করার জন্য। উনি কি বললেন? কি নাম বললেন উনি? অবিনকে শেষ করতে না দিয়েই লুকোনো উত্তেজনা প্রকাশ করে ফেলল প্রমিত। মিসেস সুদক্ষিণা। হায় ভগবান, সুদক্ষিণা রায় অদ্রিকার মাসির নাম। ঘাম দিয়ে জ্বর ছাড়ল প্রমিতের। কিন্তু দুটো মানুষের এত মিল, এ কি সম্ভব? অবিনের চোখে মুখে তখনও অবিশ্বাস।
হতেই পারে মাসি বঞ্ঝির চেহারায় মিল থাকা খুব অসম্ভব কি? প্রমিত কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, মনে হচ্ছে তোকে আর গুরুদেবের আসনে রাখা যাবে না, বুঝলি অবিন? অবিন আমতা আমতা করে বলল, কিন্তু তুই যে বলেছিলি হাওড়ায় অদ্রিকাদের কেউ নেই, ওর মাসির বাড়ি যে হাওড়ায় সেটা তো আমায় বলিসনি। হাওড়াতে নয় তো, মিসেস সুদক্ষিণার বাড়ি পার্ক সার্কাস, তোকে বলেছিলাম না? কলকাতার পার্ক সার্কাস। অবিন যেন আকাশ থেকে পড়ল। সেখান থেকে হাওড়ার ছোট্ট শপিং মলে শপিং করতে আসে কেউ? আসা সম্ভব? এইটুকু কমন সেন্স নেই তোর? হয়তো এখানে রিলেটিভ আছে, থাকতেই পারে। তাচ্ছিল্যের হাসি প্রমিতের ঠোঁটে। আমার তবু খটকা লাগছে রে, তুই এক কাজ কর, এক্ষুনি অদ্রিকাকে ফোন কর, কথা বল। প্রমিত মোবাইলটা বের করে রিং করার চেষ্টা করল। ফোন সুইচড অফ। তারপর অবিনের দিকে তাকিয়ে গোল গোল চোখ করে বলল, প্লেনে কেউ ফোন খুলে রাখে শুনেছিস? ও আচ্ছা, কখন নামবে? এখনো 15 মিনিট ধর। তুই ফেসবুকে একটা মেসেজ করে রাখ, অদ্রিকা নেমেই আমায় জানাবে। তবু কি লিখবো? যা ইচ্ছে। নেট অন করে প্রমিত ফেসবুকে এলো, খুলতে চেষ্টা করলো অদ্রিকার প্রোফাইলটা। এ কি, কোথায় অদ্রিকা? তাকে দেখা যাচ্ছে না কেন? পর্দা জুড়ে লেখা কন্টেন্ট নট অ্যাভেলেবেল। এই লেখা তো বড় বিপজ্জনক। প্রমিত জানে এই লেখা কেন আসে, কখন আসে। প্লেনে থাকলে কি প্রোফাইল দেখা যায় না নাকি? হালকা শ্লেষের ভঙ্গিতে অবিন প্রশ্ন ছুড়ে দিল। প্রমিতের মুখে কথা নেই, তার হাতের তালু ঘামছে। তবে কি সত্যিই অদ্রিকা ব্লক করলো প্রমিতকে? কেন করলো? অবিনের ধারণাই কি তবে ঠিক? সে কি প্রমিতের সঙ্গে খেলছিল? খেলা শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি? কিন্তু কেন? কেন এই প্রতারণা? ততক্ষণে কুরিয়ার সার্ভিস থেকে চিঠি এসেছে প্রমিতের নামে, ছোট্ট একটা খাম। প্রমিত শান্ত হাতে খামটা খুলতেই বেরিয়ে এলো একটা চেক, 28,000 টাকার, সঙ্গে একটা চিঠি, হাতে লেখা, প্রমিত বাবু, আপনি আর আমাকে কি সারপ্রাইজ দেবেন? সারপ্রাইজ তো আমি দেব আপনাকে। ঘি যখন সোজা আঙুলে ওঠে না, তখন কি করতে হয় আপনি জানেন নিশ্চয়ই। আমি সেটাই করেছি মাত্র। আমাদের প্রাপ্য 3,22,000 টাকা কেটে নিয়ে বাকি 28,000 টাকা ফেরত দিলাম। টাকা অনেক কষ্ট করে উপার্জন করতে হয় প্রমিত বাবু। আপনার মতো চুরিবিদ্যা তো আমরা জানি না, তাই এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। অদ্রিকাকে ভুলে যান, অদ্রিকা মায়া। আসলে সে সুদক্ষিণা, সুদক্ষিণা বাগচি, সুব্রত মিস্ত্রি। পার্ক সার্কাসে আমার বাপের বাড়ি। যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠিয়েছেন সেটা আমার বিবাহ পূর্ববর্তী অ্যাকাউন্ট। ভালো থাকবেন। শুভেচ্ছা সহ সুদক্ষিণা রায় বাগচি, 55তলা, হাওড়া।